আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি জিঞ্জিরা ইউনিয়ন পরিষদকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং বিশেষ অতিথি হিসেবে আছেন অত্র স্কুলের প্রধান শিক্ষিকা, আমার সামনে উপস্থিত অত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ এবং আমার সামনে উপস্থিত আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সত্যিকার অর্থে আজকে বলতে চাই যে আপনারা কতটুকু উদ্গ্রীব হলে, কতটুকু স্বতঃস্ফূর্ত হলে আপনারা এখানে এসেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা উপস্থিত হয়েছেন। এর মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে আপনারা এই ইলেকশনকে নিয়ে আপনাদের মধ্যে এক ধরনের ইতিবাচকতা কাজ করছে। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে আপনারা আপনাদের মধ্য থেকে প্রতিনিধি আপনারা নির্বাচন করবেন, আপনার প্রতিনিধি সংসদে পাঠাবেন। এটা হচ্ছে সংসদ নির্বাচনের বিষয়। আর গণভোট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কিছু প্রচলিত আইন, কিছু নিয়ম, কিছু বিধি যেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়, সেই ক্ষেত্রে আপনার ইতিবাচকতা আছে কিনা অথবা নেতিবাচকতা আছে কিনা, আপনি কি আসলে পজিটিভ আর নেগেটিভ, কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে দেওয়া হয়। সেই প্রশ্নগুলো আপনি জেনে শুনে আপনি এটাকে হ্যাঁ বলবেন বা না বলবেন, সেটা আপনার বিষয়। এই যে গণভোট 2026 হতে যাচ্ছে, এই গণভোট 2026-এ আপনারা দেখেছেন, আমরা লিফলেটও আপনাদেরকে দিয়েছি এবং বিভিন্নভাবে সরকার প্রচার প্রচারণা করছে। যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন, সেই বিষয়গুলো আপনারা দেখে শুনে বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা হ্যাঁ দিবেন না না দিবেন। তো সেক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো আপনারা দেখেছেন। আপনারা জানেন যে গণভোট শুধুমাত্র বাংলাদেশেই নয়, গণভোট এটার একটা বৈশ্বিক ইতিহাস আছে। যুক্তরাজ্য, চিলি থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সময়ে তাদের চাহিদার প্রেক্ষিতে গণভোট অনুষ্ঠিত করেছে। বাংলাদেশেও কিন্তু 3 বার গণভোট হয়েছে। 1977 সালে প্রথম গণভোট হয়েছিল, 1985 সালে হয়েছিল, সর্বশেষ 1991 সালে গণভোট হয়েছিল। সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রীয় কাঠামো কিছু পরিবর্তন হয়েছিল। বিশেষত তৎকালীন রাষ্ট্রপতি ওনাদের যে বিভিন্ন কার্যকলাপ ছিল, সেই কার্যকলাপগুলোর বৈধতা এবং অবৈধতা নিয়ে গণভোট হয়েছিল। সেই 3টি গণভোটেই এটি তাৎপর্য বহন করে। এরই ধারাবাহিকতায় বর্তমানে 2026 সালে গণভোট আয়োজন করা হয়েছে কিছু কারণের ভিত্তিতে। আপনাদের সামনে কিছু বিষয় উত্থাপন করা হয়েছে, যে বিষয়গুলোতে যদি আপনি মনে করেন যে না, আমাদের সংবিধান সংস্কার হওয়া উচিত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার হওয়া উচিত, বা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন হওয়া উচিত, সেগুলো কেন পরিবর্তন হওয়া উচিত, সেই প্রশ্নগুলোই কিন্তু আপনাদের সামনে। সেগুলোর উত্তর পেয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আমাদের হ্যাঁ ভোটে যাওয়া উচিত অথবা না ভোটে যাওয়া উচিত। বাংলাদেশ এক কক্ষ বিশিষ্ট সংসদ, আপনারা জানেন,
কিন্তু অনেক উন্নত দেশে আপনারা বিশেষ করে ব্রিটেন, ইউএসএ এগুলো তো দেখবেন, বা ইন্ডিয়াতেও দেখবেন 2 কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে। তো নিশ্চয়ই এর রেজাল্ট ভালো বিদায় অন্যান্য দেশে এটার প্রচলন রয়েছে। বাংলাদেশেও 2 কক্ষ বিশিষ্ট সংসদ হতে যাচ্ছে। এটা হচ্ছে আপনার এই গণভোটের একটি অংশ। সেই গণভোটে বলা আছে যে বাংলাদেশেও একটি উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের অংশ থাকবে, যেখানে সমগ্র বাংলাদেশে যারা ভোটার রয়েছেন তাদের ভোটের প্রেক্ষিতে বিভিন্ন দলের প্রতিনিধি, ওই 100 জন প্রতিনিধি নির্বাচন করা হবে। সেই 100 জন থাকবে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের সদস্য, যারা সরাসরি বিভিন্ন আইন বিধি এগুলোর ক্ষেত্রেও অনেক পরিবর্তনের ক্ষেত্রেও ওনারা প্রভাব ফেলতে পারবেন। তো এই জন্য 2 কক্ষ বিশিষ্ট করা হচ্ছে, অর্থাৎ নিম্ন কক্ষ বা বর্তমানে যে বাংলাদেশের 300 আসনে সংসদ নির্বাচন হয় এবং 50টি সংরক্ষিত আসন রয়েছে, সেখানে নিষ্কণ্টকভাবে সকল সংসদ সদস্যদের মতামত নিয়ে একটি প্রস্তাব পাশ হয়। কিন্তু কক্ষ যদি উচ্চকক্ষ হয়, সেক্ষেত্রে উচ্চকক্ষের ভূমিকাও থাকবে, সেখানে ভেটো দেয়া, সেখানে মতামত দেয়া। যার পরিস্থিতিতে যেটা হবে যে কেউ নিরঙ্কুশভাবে কেউ কোনো প্রস্তাব পাশ করতে পারবে না। এই জন্যই উচ্চকক্ষের প্রতি এইখানে গণভোটে চাওয়া হয়েছে যে আপনারা উচ্চকক্ষ ভোটের প্রতি যদি মনে করেন যে আপনি সমর্থন করেন যে বাংলাদেশে উচ্চকক্ষ হওয়া উচিত, সেক্ষেত্রে আপনারা হ্যাঁ ভোট দিবেন। আর যদি মনে করেন যে না, দরকার নেই, তাহলে না ভোট দিবেন। এটা হচ্ছে আপনাদের বিষয়। ভোট মানেই তো আপনার মতামত। আপনাকে একটি ব্যালট পেপার দেওয়া হবে, যেহেতু সংসদ নির্বাচন আছে, এটার একটি ব্যালট পেপার দেওয়া হবে। তাহলে আপনার কাছে যাবে 2টা ব্যালট পেপার, একটা হচ্ছে সাদা ব্যালট পেপার আর একটা হচ্ছে গোলাপি ব্যালট পেপার। এটা আপনারা জানেন? আপনারা কে কে জানেন যে 2টা ব্যালট পেপার দেওয়া হবে, এবং গোলাপি একটা আর একটা হচ্ছে সাদা ব্যালট। সাদা ব্যালট পেপার হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনি ভোট দিবেন, আরেকটা হচ্ছে গোলাপি, যেটা হচ্ছে গণভোটের। তো 2টা ব্যালট পেপারই আপনার কালেকশন করতে হবে সেইখানে দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে। দেন আপনি আপনার মতো করে সেখানে ভোট দিবেন, আপনার যেটা ভালো মনে হয়। এই লিফলেটটা আপনারা পেয়েছেন? এই লিফলেট পেয়েছেন আপনারা কি? আপনারা পাননি? আচ্ছা, লিফলেট আমরা দিয়ে দেব। এই লিফলেটে 4টা প্রশ্ন আপনাদেরকে রাখা হয়েছে 30টি প্রস্তাবের ভিত্তিতে। তো সেইখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে হবে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন হবে, সেই প্রস্তাবে আছে। পাশাপাশি নির্বাচন কমিশন, আপনারা জানেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রেই ভেঙে পড়ে বিভিন্ন কারণে। সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে স্ট্রেংথ হয়, এই জন্যই এই গণভোটের আয়োজন করা হয়েছে। আপনাদের প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তীতে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করা হবে। নারীদের জন্য আপনার 50টি আসন সংরক্ষিত আছে। তো এইখানে শুধুমাত্র সংরক্ষিত থাকবে না, পাশাপাশি রেগুলার যে আসনগুলো রয়েছে সেই রেগুলার আসনে নারীদেরকে স্থান করে দেওয়া হবে। এটা রাষ্ট্রপতির ক্ষমতা সংবিধানে 48 থেকে 54 পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আলোকপাত করা হয়েছে সংবিধানে, বাংলাদেশ সংবিধানে। পরবর্তীতে 55 থেকে প্রধানমন্ত্রীর কথা বলা আছে। আমরা দেখেছি সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাকে খুবই ছোট আকারে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা একেবারে কুক্ষিগত রাখা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি।
এই জুলাই সনদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটি ভারসাম্য তৈরি করা হবে, যেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষমতা দিয়েই বিভিন্ন ধরনের বিল পাস থেকে শুরু করে সরকারি সিদ্ধান্ত নেওয়া হতো, সেটা এখন রাষ্ট্রপতির কিছু ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হবে, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানো হবে। এই জন্য এই ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হবে এখানে বলা আছে। এবং কেউ 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না 10 বছরের বেশি, যে কোনো একজন ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবে না। জুলাই সনদে আপনার 30টি প্রস্তাব করা হয়েছে, সেগুলো আপনারা জানেন যে ঐকমত্য একটি কমিশন ছিল, সেই ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার জন্য। তো সেইখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন প্রস্তাবে তারা এগ্রি হয়েছে, আবার ডিসএগ্রি হয়েছে। সকল বিষয় পর্যালোচনাপূর্বক সরকার সকলের মতামতের ভিত্তিতে এই প্রস্তাবগুলো জনগণের সামনে তুলে ধরেছেন, যেটা এই গণভোটের মাধ্যমে আপনাদের সমর্থন অথবা অসমর্থন দুইটাই চাওয়া হয়েছে, হ্যাঁ ভোট এবং না ভোটের মাধ্যমে। তো আপনারা অবশ্যই পর্যালোচনা করবেন, পর্যালোচনা করে দেন এখানে হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন, এটা আপনারা আপনাদের নিজস্ব মতামত, সেটা আপনার চিন্তা ভাবনা থেকে আসবে। আমাদের ইলেকশন 12 তারিখ হবে, এর আগে আপনারা আরও জানতে পারবেন। যেহেতু আমরা একটু সময় থেকে পিছিয়ে আছি এবং আমার কাছে মনে হচ্ছে যে অনেকে উঠেও যাচ্ছে বা একটু হট্টগোল অবস্থা, আমরা শেষ পর্যায়ে নিয়ে আসি। এখন কয়েকজন প্রশ্ন করেছেন যে ভোট কেন্দ্রে আপনি নিরাপদভাবে যেতে পারবেন কিনা। আমাদের সর্বস্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা মিটিং করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি মিটিং করেছি, জেলা প্রশাসনে মিটিং হয়েছে। আমি আপনাদেরকে এটা এনশিওর করতে পারি যে আমার বিশ্বাস কেরানীগঞ্জে ইলেকশনের আগে বা পরে কোনো রকমের বিশৃঙ্খলা হবে না, কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হবে না। এটা অন্তত আমি বলতে পারি। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যেই দিনে রাতে টহল দিচ্ছি, অর্থাৎ মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা তৎপর রয়েছি। আমাদের কিছু প্ল্যান রয়েছে, সেই প্ল্যান মোতাবেক আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কীভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেপ্লয় করব সেটা আমাদের মাথায় আছে, এবং কোন জায়গাটা সাধারণ, কোন জায়গাটা ঝুঁকিপূর্ণ, কোন ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কোনটা সাধারণ, সেগুলো আমরা ইতিমধ্যে বিচার বিশ্লেষণ করার জন্য আমরা কাজ করছি। এবং কিছুদিনের মধ্যেই আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ঝুঁকিপূর্ণ আর কোনটা সাধারণ। সেই অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেপ্লয় করব। আমি এটাও বলতে চাই, আমাদের যে সামনে নির্বাচন, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ হবে, এটা আপনাদেরকে আমরা বলতে পারি। এবং এক্ষেত্রে সবাই জিরো টলারেন্স, অর্থাৎ নির্বাচনকে কেউ বাধা বিঘ্ন করতে পারবে না, কোনো ধরনের ঝামেলা সৃষ্টিপূর্ণ করতে পারবে না। আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই, এই জন্য সকলের সহযোগিতা দরকার। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা গণভোট নিয়ে প্রচার প্রচারণার কিন্তু প্রশ্ন করেছেন যে প্রাইভেট প্রতিষ্ঠান করতে পারবেন কিনা। আপনারা করতে পারবেন, গণভোট নিয়ে অবশ্যই প্রচার প্রচারণা করতে পারবেন।
তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে গণভোট নিয়ে যাতে কোনো ধরনের ব্যতিক্রম কোনো বিষয় না আসে, বিশৃঙ্খলা যাতে না হয়, সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। একটা সার্বজনীন বিষয়, এটাকে আমরা সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করব যে গণভোট আসলে কি এবং গণভোটে আমাদের কেন ভোট দিতে হবে। হ্যাঁ ভোট আর না ভোট, এই দুটার পার্থক্য আপনারা জানতে চেয়েছেন। আমি ইতিমধ্যে আপনাদের সামনে কিছু বিষয়, সামান্য বিষয় উপস্থাপন করেছি। যেহেতু সময় কম, এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন এবং যারা এখানে বক্তব্য দিয়েছেন আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন বিষয়গুলো। আপনারা আপনাদের পাড়াপড়শি, আপনাদের বন্ধুবান্ধব এবং আপনাদের পরিবারে এই বিষয়গুলো শেয়ার করবেন। আর প্রাইভেট প্রতিষ্ঠানে ডেফিনেটলি আপনারা প্রচার প্রচারণা করতে পারবেন গণভোট বিষয়ে। এটা আপনারা আপনাদের মতো করে করবেন যাতে বিশৃঙ্খলা না হয়। আর আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? যাই হোক, আমি সকলকে ধন্যবাদ জানাই। আর প্রোগ্রাম আপনাদেরকে গণভোটের বিষয়ে যতটুকু বলেছি, যেহেতু সময় কম, আমাদের আরও দুটো প্রোগ্রাম আছে। আপনারা নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যেখানেই আপনার বোঝার সুযোগ রয়েছে সেখান থেকে জেনে নেবেন, এটা আমার বিশ্বাস। আর সবাই সামনের নির্বাচনকে সুন্দর করার জন্য, সামনের নির্বাচনকে একেবারে স্বচ্ছ সুস্থ করার জন্য যার যার সাইড থেকে আপনারা কাজ করবেন সে আশাবাদ ব্যক্ত করছি। এবং নির্বাচনী আচরণ বিধিমালা যেটা রয়েছে সেটাও আপনারা একটু দেখবেন। নির্বাচনের আচরণ বিধি যাতে কোনোভাবেই এটা আপনাদের দ্বারা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।